আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল সেশনে। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, ভেক্টরের যোগের সামন্তরিক সূত্র। তাহলে সামন্তরিক সূত্রটি কি সেটি আগে জানার জন্য আমরা প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম ভেক্টরের বেসিক্স নিয়ে, এবং সাথে আমরা কিছু ভেক্টরের যোগ কীভাবে করতে হয় সেই সূত্রের সাথে সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে ভেক্টর যোগের আর কোন কোন সূত্র রয়েছে। এর মধ্যে একটি রয়েছে বহুভুজ সূত্র। আমাদের যদি বলা হয় দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করার ক্ষেত্রে ভেক্টরের বহুভুজ সূত্রটি ব্যবহার করা হয়। সেখানে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্রের ব্যবহার রয়েছে। এখন যদি দেখা যায় দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর যদি একটি কোণ করে অবস্থান করে, তার মানে তাদের মধ্যবর্তী যদি একটি কোণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের লব্ধি ভেক্টর কীভাবে বের করব সেটাই আমরা সামন্তরিক সূত্রের সাহায্যে জানতে পারি। তাহলে আমরা এই সামন্তরিক সূত্র যাওয়ার আগে আমরা যদি একটু ভেক্টরের বহুভুজ সূত্রটি আলোচনা করতে চাই, সেই বহুভুজ সূত্রটি হচ্ছে এরকম। আমি একটু আলোচনা করে দিচ্ছি। ধরো আমরা এরকম কয়েকটি এখানে আমরা একটি পঞ্চভুজ আঁকলাম। এখানে আমরা চারটি ভেক্টরের লব্ধি ভেক্টর বের করতে চাচ্ছি। তাহলে এক্ষেত্রে সূত্র হবে এই ভেক্টরটি, এখানে চারটি ভেক্টরকে আমরা প্রকাশ করছি আমি চিহ্ন দিয়ে। এটা ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। আমরা এটাকে আর না বলে এটাকে আমরা এস বলতে পারি, আমরা লব্ধিটাকে আর বলবো। এটা হচ্ছে এস ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। খেয়াল করো, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আমরা ভেক্টর এখানে দিচ্ছি, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এবং তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু এভাবে যোগ করে আমরা যদি চারটি ভেক্টর প্রকাশ করি, তাহলে এই চারটি ভেক্টরের লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে সংযোগকারী যে রেখাটি পাবো, সেই রেখাটি ওই চারটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। সেটাকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এই আর বস্তু লিখতে পারবো ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ প্লাস ভেক্টর এস প্লাস ভেক্টর টি। এটাকে আমরা একটি বাহু দিয়ে প্রকাশ করছি। আমরা এখানে ভেক্টরগুলো নাও দিতে পারি। ভেক্টরগুলো যদি আমরা না দিই, তাহলে আমরা কি হবে সেগুলো আমরা দেখে দিতে পারি। আমরা যদি এই ভেক্টরগুলো আমরা মুছে দিই, তাহলে আমাদের সমস্যাটা করবো না আমরা। তাহলে আমরা এখন ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কি হচ্ছে, এগুলি আমরা পাচ্ছি। এটাও আগের মতোই ওই একটি অর্ডার ফলো করছে। তাহলে লব্ধি ভেক্টরের দিক কি হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর, ঠিক আছে, এই যে শেষ ভেক্টর যেটি, শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, বিপরীত ক্রমে আমরা বলে থাকি। এটাকে প্রমাণ করার জন্য আমাদের ওয়ে রয়েছে। আমরা যদি এই ত্রিভুজটা চিন্তা করি, আমরা কিছু নাম দিতে পারি, ধরো ও এ বি সি ডি, এরকম নাম দিলাম। আমরা যদি এখন এই ত্রিভুজ ও এ বি তে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের ডিরেকশনটা এদিকে হবে। আমরা এটাকে যদি লিখতে চাই যে ত্রিভুজ ও এ বি, এখানে আমরা যদি ত্রিভুজ সূত্রটি প্রয়োগ করতে চাই, তাহলে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা সরাসরি পি দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ধরে নিচ্ছি অন্য একটি আমরা নাম দিয়ে প্রকাশ করছি, যে আমাদের ও বি ভেক্টর সমান হচ্ছে ও এ প্লাস এ বি। তার মানে ও এ হচ্ছে আমাদের পি ভেক্টর আর এ বি হচ্ছে আমাদের কিউ ভেক্টর গেল আমাদের। এখন আমরা যদি এই ত্রিভুজটাকে চলে যাই, এই ত্রিভুজটাকে যদি আমরা আসি, তাহলে আমরা কি পাবো, আমরা যদি এই ত্রিভুজটাতে আসি, তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো যে ওসি ভেক্টর, এই ওসি ভেক্টর হবে ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আর ওবি ভেক্টর সমান আমরা জানতাম পি প্লাস কিউ, আর বিসি ভেক্টর সমান আমাদের ছিল।
তাহলে বাকি আমাদের যে ত্রিভুজটা রয়ে গেল অবশিষ্ট, সেই ত্রিভুজ থেকে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, এই ত্রিভুজের মধ্যে আমাদের রিলেশন কি দেওয়া আছে, ত্রিভুজ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, এটা হচ্ছে ত্রিভুজ ওবিসি তে। আর এখন যদি আমরা সর্বশেষ যে ত্রিভুজ ছিল ত্রিভুজ ও সি দিয়ে এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো এটি হবে ও ডি ভেক্টর সমান হবে ও সি প্লাস সিডি ভেক্টর। আর আমরা ওসি সমান জানতাম বি প্লাস কিউ প্লাস এস, আর সিডি সমান আমরা জানি টি। তাহলে এভাবে আমাদের এই ওডি ভেক্টরটাকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি, এভাবে আমরা বহু সূত্রটাকে ব্যাখ্যা করতে পারবো বা প্রমাণ। আমরা এখন আলোচনা করব ভেক্টরের সামন্তরিক সূত্র নিয়ে। ভেক্টর সামন্তরিক সূত্রটি আমরা আগে বলেছিলাম যে দুটি ভেক্টরের মধ্যে যদি একটি সন্নিহিত কোণ থাকে, তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে সেটি বের করার জন্য আমাদের এই সামন্তরিক সূত্র। এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা সূত্রের সাহায্যে ওই লব্ধি ভেক্টরের মান এবং দিক দুটোই বের করতে পারি। তাহলে সামন্তরিক সূত্রটি হচ্ছে এরকম, আমরা যদি দুটি সমজাতীয় ভেক্টর, আমাদের আগেই বলা ছিল যে ভেক্টরের যোগের শর্তগুলোর মধ্যে ছিল ভেক্টরগুলোকে অবশ্যই সমজাতীয় হতে হবে, দুটি ভেক্টরই বেগ নির্দেশ করতে পারে অথবা দুটো ভেক্টরই বল নির্দেশ করতে পারে। আমরা যাই হোক যে কোনো ভেক্টর রাশি সমজাতীয় হতে হবে। তাহলে সেখানে দুটি ভেক্টরকে আমরা যদি এখানে একটি সামন্তরিক আমরা লিখেছি আগে, কিন্তু আমরা আগে ধরে নেব দুটি ভেক্টরকে যদি আমরা এই সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে মানে এবং দিকে প্রকাশ করব। ধরো এখানে সামন্তরিকের চারটি বাহু রয়েছে, আমরা এই দুটি সন্নিহিত বাহুকে একটিকে পি দিয়ে প্রকাশ করছি আর একটিকে কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করছি, এবং সামন্তরিকের একটি কৌণিক বিন্দু হচ্ছে ও। তাহলে আমরা যদি এখন সামন্তরিকটি পুরোপুরি অঙ্কন করি, আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা এই যদি পি ভেক্টর হয় আর বাহু বিও এর বাহুটাকে পি ভেক্টর নির্দেশ করে, তাহলে এই বিসি বাহুটাকেও আমরা কি হবে পি ভেক্টরে নির্দেশ করবে। একইভাবে ওসি বাহুটাকে যদি আমার ভেক্টর কিউ দিয়ে নির্দেশ করা হয়, তাহলে এবি বাহুটাকে আমরা ভেক্টর কিউ দিয়ে নির্দেশ করতে পারবো। তাহলে আমরা যদি সামন্তরিক অঙ্কন করি, এখানে আমরা চারটি কৌণিক বিন্দু পাবো। তাহলে দেখা যাবে সামন্তরিকের একটি সন্নিহিত বাহু একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুতে অঙ্কিত যে কর্ণ, তার মানে এই ওবি কর্ণটি এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে এটাকে আমরা যদি সুন্দরভাবে এই পরীক্ষার খাতায় লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো, এখানে আমি লিখে রেখেছি। যদি কোনো সামন্তরিকের একটি কৌণিক বিন্দু হতে, এই যে একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, এটি সন্নিহিত বাহু একটি, এটি আরেকটি সন্নিহিত বাহু দ্বারা কোনো বিন্দুতে ক্রিয়াশীল সমজাতীয় ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের যে কর্ণ, তার মানে বিপরীত কৌণিক বিন্দুর সঙ্গে যুক্ত যে রেখাটি, সে কর্ণটি ওই ভেক্টর দুটি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে আমরা আরেকটি কর্ণ বাকি রাখলাম কেন? এখানে মেইন ব্যাপার হচ্ছে একটি হচ্ছে বৃহত্তম কর্ণ, এটি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। এই বৃহত্তম কর্ণটি এই দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করবে এবং এই ক্ষুদ্রতম কর্ণটি এই দুটি ভেক্টরের বিয়োগফল নির্দেশ করবে। আমরা যদি এখন এই সামন্তরিক সূত্রটাকে ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, এখানে ত্রিভুজ ও এ বি, এখানে দুটি ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের কি হবে, এটি হবে ও বি ভেক্টর ইকুয়ালস টু হবে ও এ প্লাস এ বি ভেক্টর। তার মানে ও বি হচ্ছে আমাদের আর, ও ভেক্টর হচ্ছে বি আর এ বি ভেক্টর হচ্ছে কি আমাদের কিউ। তাহলে আমরা এখন বলেছিলাম আমরা যদি ক্ষুদ্রতম কর্ণটি নিই, তাহলে ওই ক্ষেত্রে এটি কি নির্দেশ করবে, ধরো আমরা এই ক্ষুদ্রতম কর্ণটি এখানে যোগ করলাম, তাহলে এই ক্ষুদ্রতম যে কর্ণটি এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করলাম, ধরো এটি হচ্ছে কি, আমরা এর চিহ্ন যেটা ইচ্ছে সেটা করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তাহলে এখানে আমরা যদি এই ত্রিভুজটি নিই, যে ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ সি তে আমরা যদি এর চিহ্নটি এদিকে দেই, একই কথা আমরা সামন্তরিক সূত্র আমরা ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা লিখবো ও এ প্লাস এ সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওসি। তাহলে আমাদের এসি যেটি সেটি হবে ওসি মাইনাস ও এ, তার মানে ওসি হচ্ছে কিউ আর এটি হচ্ছে পি। তাহলে আমরা কি সমান লিখতে পারবো কিউ মাইনাস, আমরা চাইলে এখানেও দিতে পারতাম, এই টি এর রিলেশন যদি এখানে দিতাম তখন এটা আসলে টি মাইনাস। তার মানে বলা যাচ্ছে এই বৃহত্তম কর্ণটি দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করবে এবং ক্ষুদ্রতম কর্ণটি দুটি ভেক্টরের বিয়োগফল নির্দেশ করবে। এবারে আমরা বের করবো ভেক্টরের সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা কিভাবে দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। তাহলে আমরা
আর যেহেতু ভেক্টর রাশির মান এবং দিক দুটোই রয়েছে, তাহলে আমরা আগে এটির মান বের করার চেষ্টা করি। তার মানে আমাদের আর ভেক্টরের মান কত হবে। এই মানটি বের করার জন্য আমরা এইভাবে একটি কাজ করে নিতে পারি, সেটি হচ্ছে আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করার উদ্দেশ্যে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি ও এ বাহুটাকে বর্ধিত করি এবং এই ও এ বাহুর যে বর্ধিতাংশ এটার উপরে বি বিন্দু থেকে একটি বিডি লম্ব টানি, তাহলে এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ হবে। আবার এটিও পুরোপুরি একটি সমকোণী ত্রিভুজ হবে। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা বলতে পারবো এই অনুরূপ কোণ হওয়ার কারণে এই ডি ও সি এই কোণটিও আলফা এবং এই কোণ বি এ ডি এটিও কি হবে আলফা। তাহলে আমরা এখন এই ত্রিভুজ আমরা যেহেতু লব্ধির মান এবং দিক নির্ণয় করতে চাচ্ছি, আমরা এই ত্রিভুজে গেলে কিন্তু আমরা আর পাবো না। আমরা যদি সমান্তরিক এই ত্রিভুজটাকে নিই সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা আর ভেক্টরের মানটাকে বের করতে পারবো। সেজন্য আমরা ত্রিভুজ ও বি দিকে যদি নেই, এই ত্রিভুজটাকে যদি নেই, এই পুরো ত্রিভুজটাকে, তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারবো অতিভুজ স্কয়ার সমান হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেটাকে আমরা লিখেছি। তাহলে আমরা এই ও ডি কে আমরা লিখতে পারবো ও এ প্লাস ডি। তার মানে দেখা যাচ্ছে আমরা ও এর মানটা জানি, এ বির মানটিও জানি। আমাদের হচ্ছে অজানা হচ্ছে এডি বাহুটি এবং এই বিডি বাহুটি, এটি হচ্ছে আমাদের অজানা। তাহলে আমরা এখানে যদি এই সূত্রটাকে ভাঙাই এ প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে, সেটি হবে ও এ স্কয়ার প্লাস এ, আমরা যদি লিখি ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এ ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে আমরা কি পাবো, আমরা লিখি এই ও এর মানটা আমরা জানি, ও এর মানে হচ্ছে আমাদের পি। তাহলে আমরা লিখতে পারবো পি স্কয়ার প্লাস 2 ও এ, ও এর মানে হচ্ছে পি, কিন্তু আমরা এডি মান কত সেটা আমরা জানি না। এখন যদি আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে যাই, যে ত্রিভুজ এ বি ডি, এটিতে আমরা যদি এডি বাহুর মানটা বের করতে চাই, তাহলে আমাদের এই কোণ জানা আছে এবং একটি বাহুর মান আমরা জানি, সেটি হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। আর ভূমি যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা cos নিব, cos আলফা সমান হবে ভূমি বাই অতিভুজ, তার মানে এডি ডিভাইড আমরা লিখব এডি। তাহলে আমরা লিখতে পারবো এই এডি সমান হবে এবি cos আলফা, আর এই এবি মানে হচ্ছে কিউ, তাহলে আমরা লিখব কিউ cos আলফা, এটা হচ্ছে এডি। একইভাবে আমরা যদি বিডি বাহুর মানটিও বের করতে চাই, কারণ আমরা বিডি বাহু আমাদের প্রয়োজন পড়বে পরবর্তীতে, সেটি আমরা আগেই বের করে রাখছি। বিডি হচ্ছে এই ত্রিভুজের সমকোণ ত্রিভুজের লম্ব, তাহলে লম্ব ও ত্রিভুজ সম্পর্ক যদি বের করতে চাই, তাহলে আমরা লিখব সাইন আলফা। তাহলে সাইন আলফা হবে লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের হবে বিডি বাই এবি। তাহলে আমরা বিডি সমান লিখব এবি সাইন আলফা। তাহলে আমাদের এবি হচ্ছে কিউ, তাহলে এটা আমরা লিখব কিউ সাইন আলফা। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি, আমরা এবি সমান লিখতে পারবো কিউ অফ আলফা, আর এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমরা যদি এই ত্রিভুজের মধ্যে আসি, এই এবি স্কয়ার হচ্ছে এই ত্রিভুজের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার, সেটাকে আমরা লিখতে পারবো এবি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এবি স্কয়ার, এই যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা প্রত্যেকটা মান এখানে জেনে গেলাম, পি স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা, আর এবি হচ্ছে আমাদের কিউ, তাহলে আমরা কিউ স্কয়ার। তাহলে ওবি সমান আমরা জানতাম, তাহলে আমরা শুধু ওবি স্কয়ার মানে সেটি হচ্ছে আর, তাহলে আমরা ওবির জায়গায় আমরা লিখতে পারবো আর স্কয়ার সমান হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। সুতরাং লব্ধির মান যদি আমরা বের করতে চাই, তাহলে সেটি হবে স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। তাহলে আমরা এভাবে লব্ধির মান বের করতে পারলাম। এখন দেখা যাচ্ছে এই লব্ধির মানটি একটি কোণের উপর নির্ভরশীল। আমরা এই সামান্তরিককে একই রকম রেখে আমরা কিন্তু কোণটাকে কমাতে বাড়াতে পারি। আমরা পি আর কিউ ভেক্টরটাকে অপরিবর্তিত রেখে আমরা এই কোণটাকে কিন্তু কমাতে বাড়াতে পারি। তাহলে এই কোণের মান যদি কমে বা বাড়ে, তখন দেখা যাবে লব্ধির মানেরও পরিবর্তন হবে। লব্ধির মানের পরিবর্তন যেহেতু আমরা বলছি এই কোণটি আসে পদের সাথে সম্পর্কিত,
আমরা জানি যে কস ফাংশনের রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। আমরা যদি কস ফাংশনটা এইভাবে আঁকার চেষ্টা করি, এটি হচ্ছে কস ফাংশন, দেখতে এরকম হবে। তাহলে এই সর্বোচ্চ মানটি হচ্ছে 1, সর্বনিম্ন মানটি হচ্ছে -1। তাহলে মানে 1 থেকে 1 এর মধ্যে এটি পর্যাবৃত্ত ফাংশন, এটির মানটি চলমান থাকে। তাহলে এই মানের ক্ষেত্রে আমরা বলতে পারবো cos আলফা সর্বনিম্ন মান হতে পারে -1 এবং cos আলফার সর্বোচ্চ মান হতে পারে +1। তাহলে যখন cos আলফার মান সর্বনিম্ন হবে -1, তখন আমরা লব্ধির যে মানটি পাবো সেই মানটি হবে সর্বনিম্ন। আবার cos আলফার সর্বোচ্চ মান যখন +1 হবে, তখন আমরা লব্ধি ভেক্টর r এর যে মান পাবো সেই মানটি হবে সর্বোচ্চ। তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে লব্ধির সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মান আমাদের কত হবে। লব্ধির সর্বোচ্চ মান তাহলে আমরা জানি যে cos হচ্ছে -1 থেকে, এবার আমরা লিখতে পারি 1 এর মধ্যে থাকবে। আর আলফা যদি আমরা লিখি মানে 180 ডিগ্রি হয়, আলফা যদি 180 ডিগ্রি হয় সেটি হচ্ছে cos বাই 180 হচ্ছে -1 এবং cos 0 ডিগ্রি হচ্ছে 1। তাহলে আমরা লব্ধি সর্বোচ্চ মান আমরা এভাবে লিখতে পারি। এটাকে নেক্সট দিয়ে লিখি, যখন cos আলফার মান কি হবে 1 হবে, ঠিক আছে। cos আলফার মান যখন 1 হবে তখন এটি হচ্ছে আমাদের শর্ত, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে cos এর মানটি। তাহলে cos আলফা যখন 1 হবে তখন আমরা বলতে পারবো যে cos আলফা যদি 1 হয়, এটির জন্য আলফা হবে 0 ডিগ্রি, আর cos 0 হচ্ছে 1। তাহলে সেটি যদি আমরা সমীকরণের মধ্যে বসাই তাহলে আমরা কি পাবো, এখানে আমরা লিখি p² + q² + 2pq cos 0 ডিগ্রি। cos 0 হচ্ছে 1, তাহলে এটিকে আমরা লিখতে পারবো এইভাবে p² + q² + 2pq। তাহলে আমরা এখানে a + b হোল স্কয়ার সূত্রটা করতে পারবো, এইভাবে √p + q হোল স্কয়ার ভাবে p প্লাস, তার মানে আমরা বলতে পারছি সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। তাহলে সেটা আমরা কখন পাবো, দুটি ভেক্টর যদি একই দিকে থাকে, সমান্তরাল দুটি একই দিকে। ধরো আমরা যদি একটি বেঞ্চ, এইভাবে একটি বেঞ্চ আছে, দুজনেই যদি একই দিকে টানতে থাকে, একই বল, দুজনেই বল প্রয়োগ করতে থাকে, তখন দেখা যাবে এই বেঞ্চ বা যে কোনো কিছু দূরে সরে যাবে দ্রুত, কারণ দুজনের লব্ধি বল এখানে একসঙ্গে কাজ করছে এবং দুটি লব্ধি বল হবে তাদের যোগফলের সমান। লব্ধির সর্বনিম্ন মান হবে তখনই যখন দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। আমরা আগেই বলেছিলাম যে লব্ধির মানটি আসলে সর্বোচ্চ হবে আর সর্বনিম্ন হবে, এটি নির্ভর করবে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর। সেই cos আলফার মান আমরা বলেছিলাম, cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং cos আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, এবং সেটি তখনই হবে যদি আলফার মান 180 ডিগ্রি হয়। তার মানে একটি ভেক্টর আরেকটি ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি, আমরা তখন লিখবো আর সেটা হবে লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম বসতে হবে। আমরা যদি লব্ধির মান বের করার সূত্রের মধ্যে সেটা বসিয়ে দিই, সেটা হবে p² + q² + 2pq cos 180 ডিগ্রি। তাহলে cos 180 হচ্ছে -1, তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারবো p² + q² - 2pq। এটিকে আমরা a - b হোল স্কয়ার এই সূত্র আকারে লিখতে পারবো, সেটি হচ্ছে p - q হোল স্কয়ার। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারবো যে আর মিনিমাম হচ্ছে p ডিফারেন্স q। এখানে ডিফারেন্স কেন দেওয়া হচ্ছে, কারণ আমরা আগে থেকে জানি না যে p বড় না q বড়। যদি p q এর চেয়ে বড় হয় তাহলে আমরা লিখব এটাকে p - q, এবং p যদি q এর চেয়ে ছোট হয় তখন আমরা এটিকে লিখব q - q। মোট কথা লব্ধির সর্বনিম্ন মান হবে ভেক্টর দুইটির মানের বিয়োগফলের সমান। বিয়োগফল করতে গেলে আমরা যে ভেক্টরটি বড় সেখান থেকে ছোট ভেক্টরটাকে সবসময় বিয়োগ করব। তাহলে এটি হচ্ছে আমরা গেলাম লব্ধি সর্বোচ্চ মান কখন পাবো, লব্ধি সর্বনিম্ন মান কখন পাবো, এগুলো আমরা জানলাম। সর্বোচ্চ মান পাবো যখন দুটি ভেক্টর
পরস্পর সমান্তরাল হবে এবং একই দিকে থাকবে, আর সর্বনিম্ন মান হবে যখন দুটি ভেক্টর পরস্পর বিপরীতমুখী হয়ে সমান্তরালে অবস্থান করবে, তখন তাদের লব্ধি মানটি সর্বনিম্ন হবে। এখন যদি এমন হয় পি এবং কিউ ভেক্টরের মান যদি সমান হয়, তাহলে কিন্তু আমরা লব্ধিটি পাবো কি শূন্য। এটা ব্যাখ্যা করা যায় দুদিক থেকে, এরকম আমরা যে দড়ি দিয়ে প্রাণের এই কথা বলা হয়, এদিক থেকে একটা বস্তুকে একজন একটা 5 নিউটন বলে টানছে, আবার এদিক থেকে আরেকজন যদি একইভাবে 5 নিউটন বলে টানে, তখন দেখা যাবে ওই বস্তুটি সাম্য অবস্থায় থাকে, কোনো দিকে সে ঝুঁকে পড়বে না। সেটি হচ্ছে সর্বনিম্ন মানের কথা। আমরা লব্ধির দিক কিভাবে হবে, কারণ আমরা বলেছিলাম যে লব্ধি ভেক্টর হচ্ছে একটি ভেক্টর রাশি, এটির মান আমরা বের করলাম, এখন আমরা দিক জানবো। আর দিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। আমরা যদি থিটা এটাকে না ধরে এটাকেও ধরতে পারতাম, আমরা হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের পি এবং কিউ এর মধ্যে পি হচ্ছে প্রথম ভেক্টর এবং কিউ হচ্ছে দ্বিতীয় ভেক্টর। তাহলে পি এর সাথে আর যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আবার আমাদের এই সমকোণী ত্রিভুজের দিকে আমাদের দৃষ্টিটাকে নিবদ্ধ করতে হবে, সেটা হচ্ছে ও বি ডি। তাহলে আমরা যদি লিখি যে ত্রিভুজ ও বি ডি, এখানে আমাদের কাজ হচ্ছে আমরা লব্ধির দিকটাকে বের করবো থিটা, এবং থিটাটাকে এমন কিছু, এই থিটাটাকে আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানের সাহায্যে এক্সপ্রেস করার চেষ্টা করব। তাহলে এখন যদি আমরা এটাকে দেখি, আমরা যদি এখানে টেন থিটা নেই, খেয়াল করো টেন থিটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের মধ্যে টেন থিটা হচ্ছে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে আমাদের ওডি। তাহলে আমরা লিখলাম বিডি ডিভাইড ওডি, আর বিডি আর ওডি মানে হচ্ছে ও এ প্লাস এ বি। এখন আমাদের বিডি, আমরা ও এ মানে জানি পি, এডি মানে কি সেটা আমরা আগে বের করে নিয়ে এসেছিলাম, এবং বিডি মানে কি সেটা আমরা বের করে রেখেছিলাম আগে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা চাচ্ছি এই বিডি, ও এবং এডি প্রত্যেকটাকে পি এবং কিউ ভেক্টরের মানের সাহায্যে প্রকাশ করি। তাহলে আমরা সেগুলো বের করে রেখেছিলাম। তাহলে আমাদের বিডি হবে কিউ সাইন আলফা, আর ও এ হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে পি ভেক্টরের মান, আর এডি হচ্ছে আমাদের কিউ কস আলফা। সুতরাং থিটা আমাদের কি হবে, থিটা হবে tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড পি প্লাস কিউ কস আলফা। তাহলে আমরা থিটার মান খুব সহজে বের করতে পারবো যে লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটি হচ্ছে লব্ধি ভেক্টরের দিক। তাহলে এখন এই লব্ধি ভেক্টরের যদি আমরা বিভিন্ন ফর্মুলেশন করতে চাই যে কখন কোনটি হবে, এখানে থিটার মানটা আগের মতোই আলফা এর উপর নির্ভর করবে। তাহলে আলফার তিনটি বিশেষ শর্ত আমরা বলতে পারি যে আলফা যদি 0 ডিগ্রি হয়, তার মানে আলফা 0 ডিগ্রি মানে হচ্ছে পি এবং কিউ ভেক্টর দ্বয় একই দিকে সমান্তরালে অবস্থিত, ওই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে, থিটা আসবে কত, আমরা জানি sin 0 হচ্ছে 0, cos যাই হোক 0 ডিভাইড এনিথিং এটা হচ্ছে 0, আর আমরা জানি tan ইনভার্স 0 হচ্ছে 0। তার মানে তখন লব্ধি ভেক্টরটিও আলফা যেদিকে সেই দিকেই হবে, সমান্তরালে অবস্থান করবে। আবার আলফা যদি 180 ডিগ্রি হয়, আলফা 180 ডিগ্রি মানে যদি ভেক্টর পরস্পর বিপরীতমুখী যদি অবস্থান করে, তখন আমরা বলতে পারবো, তখন আমাদের কি দাঁড়াবে sin 180 ডিগ্রি সেটির মান হচ্ছে 0। তখন দেখা যাবে আমরা tan ইনভার্স 0, কারণ tan হচ্ছে একটি পর্যাবৃত্ত ফাংশন, tan 0 মানও 0, tan 180 ডিগ্রি মানও 0, তখন আমাদের দেখা যাবে আমরা থিটার ভ্যালু পাবো 180 ডিগ্রি। তার মানে আলফা যে দিকে থাকবে থিটার মানও আমাদের সেই দিকেই হবে। তাহলে এইভাবে আমরা এগুলোকে বের করতে পারবো। তাহলে আমরা এই দুই ক্ষেত্রেই আমরা এই একই ভ্যালু আসে, আমরা এগুলোকে খুব সহজেই বলতে পারবো যে আমরা আলফা 0 বলি বা আলফা 180 ডিগ্রি যাই বলে থাকি না কেন, আমরা বলতে পারবো যে পি যদি কিউ এর চেয়ে বড় হয়
তখন আমরা এই শর্তগুলো লিখবো যে আমাদের থিটা 180 ডিগ্রি হবে নাকি থিটা 0 ডিগ্রি হবে। আমাদের অপশন দুটোই রয়েছে। আমরা তখন বলবো যে থিটা 0 ডিগ্রি হবে যদি পি কিউ এর চেয়ে বড় হয়, আর থিটা 180 ডিগ্রি হবে যদি পি কিউ এর চেয়ে ছোট হয়। এগুলি আমাদের মাথায় রাখতে হবে। এখন যদি এমন হয় দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, যে পি আর কিউ ভেক্টর পরস্পর যদি লম্ব হয়, তখন আমরা লিখবো যে আলফা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তখন দুটো ভেক্টর পরস্পর সমকোণে যদি অবস্থিত হয়ে থাকে, তখন আমরা জানি যে সাইন 90 হচ্ছে 1 আর এখানে cos 90 হচ্ছে 0। তার মানে তখন দাঁড়াবে আমাদের থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স কিউ বাই পি। এখন এই ক্ষেত্রে যদি পি আর কিউ সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারবো এই মানটি আসবে কত, 45 ডিগ্রি। তার মানে এই কথাটি আমরা এভাবে বলতে পারি যে মান সমান যদি সমজাতীয় ভেক্টর পরস্পর যদি সমকোণে অবস্থিত হয়, তখন তাদের লব্ধি, তাদের মধ্যবর্তী তাদের লব্ধি 45 ডিগ্রি কোণ অবস্থান করবে। তাদের লব্ধিটি কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি সমকোণে অবস্থিত। যে পি আর কিউ যদি পরস্পর সমকোণে অবস্থিত হয় এবং এদের মান যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এদের লব্ধিটি এদের মাঝে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 45। তাহলে থিটা হবে, এই থিটাটাকে আমরা ধরে নিয়েছি পি এর সাথে উৎপন্ন কোণ, তাহলে এই পি ভেক্টরের সাথে সেটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা যদি এটাকে একটি চিত্রের সাহায্যে দেখাতে চাই, এটা অনেকটা সেই বর্গক্ষেত্রের মতো হবে। এই যে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এখানে আলফা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে থিটাটা কি হবে, এই মধ্যবর্তী যে কোণ এটা সমদ্বিখণ্ডক হবে। এরকম প্রশ্ন পরীক্ষাতে প্রায় এসে থাকে, কিন্তু তোমরা শেখার চেষ্টা করবে। তার মানে আমরা এখানে লিখতে পারবো যে থিটা হবে আলফা বাই 2। আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এভাবে আমরা এগুলোকে জানতে পারবো। এখন আরেকটি কথা, এখানে আমরা যদি বলে থাকি যে আমাদের এই ক্ষেত্রে আমরা যে থিটা যেটাকে ধরেছিলাম, থিটা যদি এটা পি এর সাথে পূর্ণ কোণ না হয়ে যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে, সেটিও হতে পারে। আমাদের অঙ্ক করার সময় আমরা যখন নৌকা এবং স্রোতের অঙ্ক করবো, স্রোতের বেগের অঙ্ক, তখন আমরা এই আমাদের দেখতে পারবো। এই সিনারিও যখন হবে, এখানে খেয়াল করতে হবে এই ক্ষেত্রে আমাদের থিটা পাবো আমরা tan ইনভার্স, we have a p sin alpha divide q plus p cos alpha। ঠিক আছে, তাহলে এইগুলি আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। থিটা যার সাথে কোণ উৎপন্ন করবে তার সঙ্গে কিন্তু কোনো আলফা থাকবে না, সেটি নিচে অবস্থান করবে। খেয়াল রাখো, এটা মুখস্থ করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে থিটা কার সাথে কিউ এর সাথে, তাহলে যার সঙ্গে কোণ উৎপন্ন করছে কিছু পরে থাকবে এবং তার সঙ্গে কোনো কোণ থাকবে না। তাহলে সেখানে দেখো আমাদের কি, আমাদের সাইন কিন্তু সবই ঠিক ছিল, তাহলে এটি হবে আমাদের কিউ, কোনো সাইন কস ছিল না। বাকিগুলোতে সব পি আসবে, উপরে একটা সাইন, সাইন ঠিকই আছে, নিচেরটা কস, নিচেরটা কস ঠিকই আছে। এটার জন্য ছিল, এটার জন্য আমাদের এখানে থিটা ছিল পি এর সাথে, শুধু পি এসেছে হরের মধ্যে, পি প্লাস বাকি যে ভেক্টরটা ছিল যার সঙ্গে কোণ উৎপন্ন করেনি তার কজ আলফা হচ্ছে হরের মধ্যে, এবং যার সঙ্গে কোণ উৎপন্ন করেনি তার সাইন আলফা হচ্ছে লবের মধ্যে থাকে। এইভাবে আমরা এই সূত্রটাকে মুখস্থ করতে পারবো। আমরা সবসময় চেষ্টা করবো পি এর সাথে ধরতে, কারণ হিসেবটা সুবিধা হবে। এখন এমন সিনারিও আসতে পারে আমাদের এই সিচুয়েশন আমরা পি এর সাথে ধরতে পারছি না, তখন আমাদের এগুলো মনে রাখতে, আমরা এই সমস্যাটি সমাধান করব। এখানে বলে দেওয়া আছে যে কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি সমমানের ভেক্টর, তাহলে মান সমান। আমরা ধরে নিচ্ছি পি এবং কিউ হচ্ছে সমান। সমমানের লব্ধি ভেক্টরের লব্ধির মান এদের যে কোনোটির মানের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। আমরা জানি যে লব্ধির মানের সূত্র যেটা ছিল আর ইকুয়াল ছিল স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমাদের বলা হয়েছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ মানে আলফা বের করতে। শর্ত অনুসারে কি বলা হয়েছে যে কোনো বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুটি সমমান, তার মানে পি এবং কিউ হচ্ছে আমাদের এখানে সমান। ভেক্টরের লব্ধির যে মান সেটি হচ্ছে আর,
এদের যে কোনোটির মানের সমান। তার মানে আমরা সব বলতে পারবো যে আর হচ্ছে পি সমান কিউ। তার মানে সবাইকে কিন্তু আমরা কি ধরে নিতে পারি, তাহলে আমাদের সূত্রটি হবে এরকম, এটাকে স্কয়ার করে আমরা লিখি আমাদের হিসাবে সুবিধার জন্য। আমাদের পি স্কয়ার ইকুয়াল টু হবে পি স্কয়ার, কিউ মানে হচ্ছে পি প্লাস 2, পি মানে পি, কিউ মানে পি cos আলফা। আমরা এটাকে বর্গ করে একবারে লিখছি, তাহলে এটাকে লিখলে আমাদের যা আসবে পি স্কয়ার ইকুয়াল টু হবে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। এটাকে এই পাশে নিয়ে গেলে সেটি হবে মাইনাস পি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো 2p স্কয়ার cos আলফা সমান হচ্ছে মাইনাস পি স্কয়ার। এই পি স্কয়ার যদি কাটা যায় তাহলে আমরা এরপরে লিখতে পারবো যে cos আলফা সমান হবে, এখানে -1 ছিল, এটা আসবে -1/2। আর আমরা জানি cos 180 ডিগ্রি এটির মান হচ্ছে -1/2। আমরা এভাবে লিখতে পারি যে আলফা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স -1/2। এভাবে লিখলে এটা আসবে 120 ডিগ্রি। এভাবে লিখতে পারি আমরা চাইলে, অথবা আমরা এখান থেকে এভাবে নিয়ে আসতে পারি যে এটি হচ্ছে cos 120 ডিগ্রি হচ্ছে -1/2। সুতরাং আমাদের আলফা হবে 120 ডিগ্রি। তার মানে এটি কিন্তু প্রায় এমসিকিউ আকারে পরীক্ষা এসে থাকে, উত্তরটি মুখস্থ রাখতে হবে। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা, এটি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 17-18 সালে এসেছিল। এটি এমসিকিউ পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলে দেওয়া আছে তিনটি ভেক্টর এ, বি এবং সি, এদের মান বলে দেওয়া আছে। এ এর মান হচ্ছে 12 একক, বি এর মান হচ্ছে 5 ইউনিট এবং সি এর মান হচ্ছে 13 ইউনিট। আর আরেকটি শর্ত দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে সি। তাহলে বলা হয়েছে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। আমরা একটা চিত্র আমাদের বোঝার সুবিধার্থে আমরা চিত্র এঁকে রেখেছি। চিত্রটি হচ্ছে এই শর্তটি দিয়ে a প্লাস বি ইকুয়াল হচ্ছে সি। তার মানে এটা কিন্তু আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে সি। আর আরেকটি শর্ত বলেছে এখানে যে a এর মান হচ্ছে 12, b হচ্ছে 5 এবং c এর মান হচ্ছে আমাদের 30। তাহলে আমরা এটাকে লিখি যে আমাদের a ভেক্টরের যে মান সেটি হচ্ছে 12, b ভেক্টরের যে মান সেটি হচ্ছে 5, c ভেক্টরের যে মান সেটি হচ্ছে 30। তাহলে এখন আমাদের যদি বলা হয়, এখানে আমরা থিটা একটা ধরেছি, এটা আমরা চেক করে দেখব যে আমরা এটা কোনো সূত্র কোনো অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তাহলে এখানে বলে দেওয়া আছে যে আমাদের a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের সেই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আর এরপর আমরা দেখতে পাই, আমরা যদি সি স্কয়ারের মানটি নিই যে মড সি স্কয়ার, এটি কত হবে। আমরা যদি এখানে ধরতে চাই, আমরা আগে থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি স্কয়ার করি, এটার স্কয়ার করি, যদি যোগ করলে এটার স্কয়ার সমান হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মড a স্কয়ার প্লাস মড b স্কয়ার। তার মানে a স্কয়ার ছিল আমাদের 12 স্কয়ার, এটি ছিল আমাদের 5 স্কয়ার, এটি করলে আসে আমাদের 169, যেটি হচ্ছে আমাদের 30 স্কয়ার। তার মানে আমরা সি ভেক্টরের মানটি পাচ্ছি আমরা কত, 30। তার মানে এখানে এটি কিন্তু একটি আমরা সমকোণী ত্রিভুজ, কোন ত্রিভুজ সমকোণী কিনা তাদের বাহুদের কিন্তু রেশিও থাকে, সেই রেশিও চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে থিটার ভ্যালু হচ্ছে কত, যেহেতু এখানে থিটাটা হচ্ছে এই ত্রিভুজের একটি কোণ ও এটি সমকোণ। কারণ আমরা বুঝতে পারছি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং আমরা বলতে পারছি থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে এই ত্রিভুজটির বহিস্থ কোণ, এটি হচ্ছে অন্তঃস্থ কোণ। তাহলে আলফা আমাদের কত হবে, 90 ডিগ্রি। তার মানে এই অ্যানসারটি হবে a ও b ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আমরা কি করব, এটাকে যদি বর্ধিত করি, ঠিক আছে, আমরা যদি বর্ধিত করি আলফা হবে কত, আমাদের 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন বা এটা পরবর্তী যে গাণিতিক সমস্যা, এটি একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। বলা হয়েছে যদি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি হচ্ছে 28 একক, আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি মানের যোগফলের সমান, সেটাকে আমরা লিখেছি p প্লাস q হচ্ছে 28, এবং ক্ষুদ্রতম লব্ধি সেটি হচ্ছে দুটি ভেক্টরের মানের বিয়োগফলের সমান, এটা হচ্ছে p মাইনাস q। আমরা ধরে নিয়েছি p হচ্ছে q হচ্ছে বড়, এটা 4।
রাশি দুটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে, ক্রিয়া বলতে আমাদের বোঝাচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মান, যে ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে। আমাদের বের করতে হবে আলফা ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই শর্তটি আমাদের হচ্ছে, আমাদের বলা হয়েছে রাশি দুটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান, সেটি হচ্ছে আর ক্ষুদ্রতম লব্ধি ছিল আমাদের পি মাইনাস কিউ, সেটি 5 গুণ হবে। তাহলে আমরা পি এবং কিউ এর মানটাকে যদি আমরা এই দুটো সমীকরণ সমাধান করি, তাহলে আমরা পাচ্ছি পি হচ্ছে 16, কিউ হচ্ছে 12। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই, আমরা পাবো 5 ইন্টু 16 মাইনাস 12, সেটি হবে আমাদের 20। তাহলে আমরা আর এর মানটি পেয়ে গেলাম। এত একক লিখতে পারি আমরা। এখানে আমরা পি এবং কিউ একক লিখে নিব। তাহলে আমাদের এখন প্রশ্ন মতো লব্ধির মানের সূত্রটি আমরা জানতাম, যার এই বস্তু হচ্ছে আমরা স্কয়ার দিয়ে লিখি, সেটি হচ্ছে বি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমরা আর পি এবং কিউ সবগুলোর মানই আমরা জানি, সেটি হচ্ছে 20 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 12, এটি হচ্ছে cos আলফা। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশনগুলো করি, তাহলে আমরা যে মানটি পাবো, এখানে আসে তোমার 400, এটি হচ্ছে 256, এটি হচ্ছে 144। তাহলে 256 আর 144, আর এটি হচ্ছে 16 ইন্টু 12। এটি খুব সম্ভবত আমাদের এই 2 ইন্টু 16 ইন্টু 12, সেটি কত আসে? আমরা যদি ক্যালকুলেশন করি, 16 ইন্টু 12 12 ইন্টু 16, যে মানটি হয় এটি হবে 384 cos আলফা। এটা হচ্ছে 400, এটা 400, এটা এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে একবারে আমরা পাবো cos আলফা হচ্ছে 0, তার মানে এটি হচ্ছে cos 90 ডিগ্রি। সুতরাং আলফা হবে আমাদের 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো যে লব্ধি, যে রাশি দুটি, যে পি এবং ভি কিউ পরস্পর সমকোণে অবস্থিত। তার মানে আমরা পি এবং কিউ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, সেটি আমরা এখানে লিখতে পারবো যে পি এবং কিউ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তাহলে এটি হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান। তাই আজকে আমরা এই পর্যন্তই কয়েকটি আলোচনা করলাম। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু জানতে পারবে। এই ক্লাসটি পুরোপুরি যদি তোমরা দেখো, তাহলে আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আশা করি আগামী আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমার সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।